গুড মর্নিং এভরিবডি। আজকে আমি ক্লাস 9-এর জীবন বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা একটু মন দিয়ে শোনো। জীবন বিজ্ঞানে তোমাদের 5টি অধ্যায় রয়েছে। সেই 5টি অধ্যায়গুলো কী কী আগে সেটা একবার দেখে নিই। সেই 5টি অধ্যায় হলো: প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া, চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ, আর শেষ পঞ্চম অধ্যায় হলো পরিবেশ ও তার সম্পদ। ফার্স্টের দুটো চ্যাপ্টার আমি আগেই আলোচনা করেছি ক্লাস চলাকালীন অবস্থায়। আর আজকে আমি যে চ্যাপ্টারটা আলোচনা করব তা হলো তৃতীয় চ্যাপ্টার, এই জৈবনিক প্রক্রিয়া, বা যাকে আমরা ইংলিশে বলছি ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ। এই জৈবনিক প্রক্রিয়া, এটার মানে কি? এর মানে হলো জীবরা যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের শারীরবৃত্তীয় কার্যগুলো সম্পন্ন করে তাকে আমরা বলছি জৈবনিক প্রক্রিয়া। সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলতে কোনগুলো? যেমন দেখো, উদ্ভিদরা কী করছে? আমরা জানি উদ্ভিদ নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু সেই উদ্ভিদ নিজেদের খাবার কীভাবে নিজেরা তৈরি করছে এটাও একটা ফিজিওলজিক্যাল প্রসেস। এছাড়াও আরও রয়েছে তোমাদের, যেমন রেসপিরেশন বা শোষণ রয়েছে, সংবহন রয়েছে, পুষ্টি রয়েছে, রেচন রয়েছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এবং এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলসে জানব। আজকে আমি মেনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। ঠিক আছে? এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ কথাটির অর্থ কি? এই ফটো মিনস কি? ফটো মানে কি? ফটো মানে হলো আলোক। আর সিনথেসিস কথার অর্থ কি? সিনথেসিস কথার অর্থ হলো সংশ্লেষ। তা ফটোসিনথেসিস কথাটির অর্থ কি? আলোক সংশ্লেষ বা সালোক সংশ্লেষ, মানে আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষিত হবে বা কোনো কিছু তৈরি হবে, তাকে আমরা বলবো ফটোসিনথেসিস। আর এখানে কি তৈরি হবে আলোকের উপস্থিতিতে? এখানে আলোকের উপস্থিতি তৈরি হবে শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে। শর্করা জাতীয় খাদ্য কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ। এবং এর সঙ্গে একটা উপজাত বস্তু তৈরি হবে, তার নাম হলো অক্সিজেন। বোঝা গেছে? আর এই সালোক সংশ্লেষ শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী বার্নেস। বিজ্ঞানী বার্নেস তাহলে প্রথম এই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন। এরপর দেখো, এই সালোক সংশ্লেষটা হয় কোথায়? সালোক সংশ্লেষের স্থান কোথায় জানবো আমরা। সালোক সংশ্লেষ হয় উদ্ভিদের সবুজ অঙ্গে। উদ্ভিদের যে সমস্ত অঙ্গ সবুজ রঙের হয় সেগুলোর মধ্যে সালোক সংশ্লেষ হয়। সেই সবুজ অঙ্গ কোনগুলো? এক হচ্ছে পাতা, উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের পত্রবৃন্ত রয়েছে, ফুলের বীতি। উদ্ভিদের এই সমস্ত অঙ্গে সালোক সংশ্লেষটা হয়ে থাকে। কিন্তু মেনলি প্রধান অঙ্গ হচ্ছে সালোক সংশ্লেষের, উদ্ভিদের প্রধান অঙ্গ হলো উদ্ভিদের পাতা। এই পাতার মধ্যেই উদ্ভিদের সালোক সংশ্লেষটা বেশি হয়। কেন হয়? কারণ পাতার আকৃতি কী হয়? একটু বাকির থেকে একটু চ্যাপ্টা হয়, চওড়া হয়। এর মধ্যে সূর্যের আলো খুব ভালোভাবে পড়তে পারে, এবং পাতার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্লোরোফিল থাকে। এই জন্যেই পাতার মধ্যে সালোক সংশ্লেষটা বেশি হয়ে থাকে উদ্ভিদের। আর শুধু যে উদ্ভিদই সালোক সংশ্লেষ করতে পারে সেরকম নয়, কতগুলো ব্যতিক্রম রয়েছে। যেমন কতগুলো ব্যাকটেরিয়া করতে পারে, কতগুলো এককোষী প্রোটিস্টা করতে পারে আর সালোক সংশ্লেষ করতে পারে। যেমন কতগুলো ব্যাকটেরিয়া কারা করতে পারে, যেমন রোডোসিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া, রোডোস্পাইরিলাম নামক ব্যাকটেরিয়া, এরাও ফটোসিনথেসিস করতে পারে। আর প্রোটিস্টা কোনগুলো? যেমন ইউগ্লিনা, ক্রাইসমিবাম ইত্যাদি প্রোটিস্টাও ওরা
সালোক সংশ্লেষ তৈরি করতে পারে, বা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। এরপর দেখো উপাদান, স্থান হয়ে গেল, এরপর আসছে উপাদান। উপাদান মানে কি, এই সালোক সংশ্লেষ হওয়ার জন্য কি কি উপাদান লাগে সেটা আমরা জানবো। ফার্স্ট 1 নম্বর উপাদান কি, 1 নম্বর হলো জল। জল লাগবে 1 নম্বর উপাদান। 2 নম্বর কি, কার্বন ডাই অক্সাইড লাগবে। এই দুটো হচ্ছে সালোক সংশ্লেষের উপাদানের কাঁচামাল, ঠিক আছে। এই দুটো ছাড়াও আর যেগুলো লাগে সেগুলো হলো ক্লোরোফিল, আর একটা হলো সূর্যালোক। তা আমরা কি দেখলাম, সালোক সংশ্লেষের জন্য 4টি উপাদান লাগছে, সেগুলো কি কি, 1 হচ্ছে জল, 2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড, 3 হচ্ছে ক্লোরোফিল, 4 হচ্ছে সূর্যালোক। এখানেও দেখো আমি চিত্রের আগে তোমাদের দেখিয়েছি, ওরা মাটি থেকে জল গ্রহণ করছে, উপরে সূর্যালোক নিচ্ছে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর পাতার মধ্যে ক্লোরোফিল থাকছে। এগুলোর সাহায্যে কি করবে, উদ্ভিদ তার নিজেদের খাবার এই শর্করা আর অক্সিজেন তৈরি করবে, ঠিক আছে। তো উপাদানটা হয়ে গেল। এরপর দেখো, এই যে উপাদানগুলোর কথা বললাম, সেই উপাদানগুলোর উৎস কোথায় সেটা একবার দেখে নিই। উৎস, প্রথম উৎসে আসি। প্রথম উৎস হচ্ছে জল। জল, এই জলটা উদ্ভিদ কোথায়, যে সমস্ত উদ্ভিদ, যেমন এই উদ্ভিদটা দেখো, এটা হচ্ছে স্থলজ উদ্ভিদ। এই জলটা পাচ্ছে কোথা থেকে, এই জলটা পাচ্ছে কোথা থেকে, মাটির মধ্যে এই যে শিকড়গুলো রয়েছে, এই মাটির মধ্যে যে থাকা যে কৌশিক জল, সেই জলটা গ্রহণ করে সেই পাতায় নিয়ে যাচ্ছে। এইভাবে এই জলটা পেয়ে যাচ্ছে, এটা স্থলজ উদ্ভিদ বলে। কিন্তু যে সমস্ত উদ্ভিদের জলজ উদ্ভিদ, মানে যার জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে, যেমন কচুরিপানা, পদ্ম, শালুক, তারা এই জলটা পাবে কোথা থেকে, তারা পুরো দেহ থেকে শোষণ করে নেয় জলটা, ঠিক আছে। ওদের পুরো বডিটাই জলটাকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শোষণ করে নেয় জল। এই স্থলজ ও জলজ উদ্ভিদ ছাড়াও আর এক ধরনের উদ্ভিদ রয়েছে, যাকে বলা হয় পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী মানে কি, যে সমস্ত উদ্ভিদগুলো অন্যের উপর আশ্রয় করে থাকে, সেগুলোকে আমরা বলি পরাশ্রয়ী উদ্ভিদ। এটা একটা অন্য একটা গাছের ডাল ভাবো, ওর মধ্যে একটা উদ্ভিদ এভাবে রয়েছে, ঠিক আছে। এইটা গাছের গাছ, এটা গাছের মূল। গাছের মূল কিন্তু মাটির সঙ্গে যুক্ত নয়, তাহলে এই গাছের মূলটা জল পাবে কোথায়, এর জলের উৎসটা কোথায়, কি হবে, এই সমস্ত উদ্ভিদের, এই উদ্ভিদটার নাম হচ্ছে অর্কিড। অর্কিড, আর এর মূলটা যেহেতু বাতাসের মধ্যে আছে ঝুলন্ত অবস্থায়, তাই তাই এর মূলটাকে বলা হয় বায়বীয় মূল। বায়বীয় মূল, ঠিক আছে। আর কি হয়, এদের মূলে আর একটা বৈশিষ্ট্য দেখা যায়, যেটা মানুষ পরীক্ষায় দিয়ে থাকে, যে ভেলামেন কি, ভেলামেন। এই সমস্ত উদ্ভিদের মূলের বাইরে একটা এমনি আবরণ দেখতে পাওয়া যায়, অনেকটা স্পঞ্জের মতো একটা আবরণ দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় ভেলামেন, ঠিক আছে। এই সমস্ত উদ্ভিদগুলো কি করবে, এই সমস্ত উদ্ভিদগুলো বাতাসের মধ্যে, এইসব জায়গায় বাতাসের মধ্যে যে সমস্ত জলীয় বাষ্পগুলো থাকে, সেই জলীয় বাষ্পকে শোষণ করে এরা নিজেদের খাবার তৈরি করে নেয়, ঠিক আছে। তো জলের উৎস বোঝা গেল, যে স্থলজ উদ্ভিদগুলো কীভাবে জলটাকে নিচ্ছে, জলজ উদ্ভিদগুলো কীভাবে জলটাকে গ্রহণ করছে, এবং পরাশ্রয়ী উদ্ভিদ অর্কিড জাতীয় উদ্ভিদগুলো কীভাবে জলটাকে গ্রহণ করছে। এটা কমপ্লিট, তাই তো। এরপর দেখুন, এরপর আসছে জল হয়ে গেল, এরপর আসছি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের উৎস কি হবে, এটি হবে স্থলজ উদ্ভিদ। এরা কি করবে, বাতাসের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড থাকে, সেটাকে ওরা সরাসরি গ্রহণ করে
কার্বন ডাইঅক্সাইডের চাহিদা মেটাবে এই সমস্ত উদ্ভিদগুলো। আর যে সমস্ত উদ্ভিদগুলো জলজ উদ্ভিদ যা জলের মধ্যে থাকে, তারা কি করবে, জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় বা জলের সঙ্গে মিশে থাকা অবস্থায় যে সমস্ত কার্বন ডাইঅক্সাইডগুলো থাকে, সেখান থেকে এরা কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডের চাহিদা মেটায়। এগুলো জলজ উদ্ভিদরা এই কাজটা করে। কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল। কার্বন ডাইঅক্সাইডের পর নেক্সট আরেকটি উপাদান ছিল, তা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল, ক্লোরোফিলের মাধ্যমে দেখো, ক্লোরোফিলটা প্রত্যেকটা সবুজ উদ্ভিদের মধ্যেই ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল উদ্ভিদের পাতায় থাকতে পারে, উদ্ভিদের কাণ্ডের মধ্যেও ক্লোরোফিল থাকে, তাই তো। তো এই ক্লোরোফিলটা উদ্ভিদের পাতার কোন অংশে বেশি করে থাকে সেটা আমরা দেখে নিই একবার। এটা দেখছো, এটা হচ্ছে একটা উদ্ভিদের পাতা। এই পাতার মধ্যে দেখো লেখা আছে ক্লোরোফিল। তো ক্লোরোফিলটা উদ্ভিদের সাধারণত কোন অংশে থাকবে সেটা দেখে নিই। এই পাতাটাকে যদি টিএস করা হয়, টিএস মানে ট্রান্সভার্স সেকশন বা লম্বচ্ছেদ যদি আমরা করি, তা কিরকম দেখতে পাবো। এটা হচ্ছে উদ্ভিদের পাতার উপরের স্তর, এটা হচ্ছে নিম্ন স্তর। এই উপরের স্তরে কতগুলো এমনি লম্বা কোষ বা সেল আমরা দেখতে পাবো, এমনি অনেকগুলো লম্বা লম্বা কোষ সেল আমরা দেখতে পাবো। আর নিচের স্তরে অনেকগুলো এমনি গোলাকার স্পঞ্জের মতো সেল আমরা দেখতে পাবো। সেল দেখতে পাবো। তা কি বললাম, আমরা উদ্ভিদের পাতাকে যদি লম্বচ্ছেদ করি, তাহলে দু রকমের আমরা কোষ দেখতে পাচ্ছি। একটা উপরের কোষ, এই কোষটাকে বলা হয় পেরিসেট, প্যানকাইমা। আর একে বলা হয়, যেহেতু স্পঞ্জের মতন দেখতে, একে বলা হয় স্পঞ্জি প্যানকাইমা। বোঝা গেছে। আর এই পেরিসেট ও স্পঞ্জি সেল দ্বারা গঠিত হয় মেসোফিল, এই পেরিসেট আর স্পঞ্জি নিয়ে গঠিত হয়েছে মেসোফিল। এইটুকু পরিষ্কার। এরপর দেখো, এই যে পেরিসেট সেল রয়েছে, এর মধ্যে অসংখ্য এমনি অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টকে যদি আমরা দেখাই, এরকম দেখতে হয় এই ক্লোরোপ্লাস্টগুলো। ক্লোরোপ্লাস্টগুলো দেখতে এগুলো কি হয়, দুটি মেমব্রেন দ্বারা গঠিত হয়। এর মাঝখানে অনেকগুলো নিচে একটা থলির মতন কোষ দেখতে পাওয়া যায়। আর এই যে একটা থলির মতন কোষকে বলা হয় গ্রানা। আর এই গ্রানা বাদ দিয়ে যে ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা স্থানকে বলা হয় স্ট্রোমা। ঠিক আছে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে একটা থলির মতো অংশ দেখতে পাচ্ছি অনেকগুলো একসঙ্গে যুক্ত অবস্থায়, তাকে আমরা বলছি গ্রানা। আর গ্রানা বাদ দিয়ে যে ফাঁকা স্থান দেখতে পাচ্ছি, তাকে বলছি আমরা স্ট্রোমা। ওই গ্রানাকে আর এক একটা গ্রানাকে, মানে এই এক একটা চাকতির মতো অংশকে বলা হয় থাইলাকয়েড। তা এই একটা চাকতির নাম কি, থাইলাকয়েড। এই থাইলাকয়েডকে, ওই যে একটা চাকতি, এই চাকতির নাম কি, থাইলাকয়েড। এই থাইলাকয়েডকে যদি আমরা আবার সেকশন করি, লম্বচ্ছেদ করি, এর মধ্যে কি দেখা যায়, এমনি অনেকগুলো কোয়ান্টোজোম কণা দেখতে পাওয়া যায়। এই কণাগুলোর নাম কি, কোয়ান্টোজোম। এই কণাগুলোর নাম কি, কোয়ান্টোজোম কণা। আর এই কোয়ান্টোজোম কণার মধ্যেই থাকে কি, আর এর মধ্যেই থাকে কি, থাকে ক্লোরোফিল থাকে। আর এর মধ্যেই থাকে ক্লোরোফিল। তা বোঝা গেছে। তা ক্লোরোফিলটা উদ্ভিদের কোথায় থাকছে, প্রথমে থাকে পেরিসেট আর স্পঞ্জি নিয়ে গঠিত হচ্ছে মেসোফিল। আর এই পেরিসেটের মধ্যে থাকছে ক্লোরোপ্লাস্ট, থাকছে ক্লোরোপ্লাস্টের দুটি অংশ নিয়ে গঠিত হচ্ছে গ্রানা আর স্ট্রোমা।
আর এই গ্রানা, একটা গ্রানাকে বা অনেকগুলো চাকতিকে একসঙ্গে বলছি আমরা গ্রানা, আর একটা চাকতির মতো অংশকে বলছি আমরা থাইলাকয়েড। এর নাম হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে থাকছে কোয়ান্টোসোম, আর এই কোয়ান্টোসোমের মধ্যে থাকে ক্লোরোফিল। এই কোয়ান্টোসোমের মধ্যে ক্লোরোফিল। এই ক্লোরোফিল এটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ। এই ক্লোরোফিল আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেগুলো কি কি? ক্লোরোফিল এ হয়, ক্লোরোফিল এ হতে পারে, ক্লোরোফিল বি থাকে, ক্লোরোফিল সি হয়, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই, এই বিভিন্ন ধরনের ক্লোরোফিল থাকে। কিন্তু যে সমস্ত উন্নত শ্রেণীর উদ্ভিদ যারা, তাদের ক্ষেত্রে এই ক্লোরোফিল এ ও ক্লোরোফিল বি দেখতে পাওয়া যায়। এইগুলো কিন্তু উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোফিল সি, ডি, ই এগুলো থাকে না। তাহলে এইগুলো কাদের ক্ষেত্রে থাকে? এগুলো দেখতে পাওয়া যায় শুধুমাত্র শৈবালের ক্ষেত্রে। এগুলো দেখতে পাওয়া যায় শৈবালের ক্ষেত্রে। কতগুলো? শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল সি, ডি, ই দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে ক্লোরোফিল এ এগুলো থাকে না। ঠিক আছে। এরপর আরেকটা কোশ্চেন পরীক্ষায় আসে, ক্লোরোফিলের স্ট্রাকচার বা ক্লোরোফিলের গঠনটা কেমন দেখতে হয়। ক্লোরোফিলের গঠন 4টি পাইরো রিং দ্বারা গঠিত হয়। ক্লোরোফিলের গঠন 4টি এমনি পাইরো রিং থাকে, 4টা পাইরো রিং থাকে, আর একটি সাইক্লোপেন্টন রিং থাকে। একটি সাইক্লোপেন্টন রিং থাকে। ঠিক আছে। তা কি বললাম, ক্লোরোফিলের যে গঠন তাতে দুটো রিং থাকছে, 4টি পাইরো রিং থাকে, আর একটি সাইক্লোপেন্টন রিং থাকে। এগুলো কেমন হয় স্ট্রাকচার দেখো, এটা একটা রিং, এটা একটা রিং, এটা একটা রিং, এটা একটা রিং, আর এর সঙ্গে আরেকটা রিং যুক্ত থাকে, এটা হচ্ছে সাইক্লোপেন্টন রিং। এই এটা এই 4টে হচ্ছে 1 2 3 4, এই 4টে হচ্ছে পাইরো রিং, আর একটা হচ্ছে সাইক্লোপেন্টন রিং। এগুলো প্রত্যেকটার সঙ্গে বিভিন্ন বন্ডের সাহায্যে যুক্ত থাকে। আর এই সবার মাঝে কি থাকবে? সবার মাঝে একটা ম্যাগনেসিয়াম থাকে। এই যে পরীক্ষার সময় কোশ্চেন দেয়, ক্লোরোফিলের মাঝখানে কোন ধরনের প্রোটিন ঘটিত যৌগ অবস্থান করে? ক্রোমোজোমের মাঝখানে কোনটা থাকবে? ম্যাগনেসিয়াম থাকবে, ম্যাগনেসিয়াম উপস্থিত থাকে। কমপ্লিট এটা। তাই ক্লোরোফিলটা আমাদের কমপ্লিট হলো। এই ক্লোরোফিল ছাড়াও আবার কতগুলো সালোক সংশ্লেষে সাহায্যকারী রঞ্জক পদার্থ থাকে, সেগুলো আমাদেরকে একবার দেখে নিতে হবে। সেগুলো কি কি? সেগুলো হলো, এক হচ্ছে ক্যারোটিনয়েডস, একটা হচ্ছে ক্যারোটিনয়েডস, আর একটা হচ্ছে ফাইকোবিলিন। এই ক্লোরোফিল ছাড়াও এই দুটি রঞ্জক পদার্থ কি করবে? উদ্ভিদের সালোক সংশ্লেষে সাহায্য করবে। প্রথমে আসছি ক্যারোটিনয়েডস সম্পর্কে। এই ক্যারোটিনয়েডস এটা আবার দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ক্যারোটিন, আর একটা হচ্ছে জেন্থোফিল। ক্যারোটিন সব দু রকমের হয়ে থাকে বললাম, একটা হচ্ছে ক্যারোটিন আর হচ্ছে জেন্থোফিল। এই ক্যারোটিন আর জেন্থোফিলের কাজ কি? এগুলো হচ্ছে অক্সিডেশন, ফটো অক্সিডেশন বা আলোক জারণের হাত থেকে উদ্ভিদকে সাহায্য করে, মানে ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না, আলোক জারণের হাত থেকে ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না এই ক্যারোটিন আর জেন্থোফিল। আর এই যে ফাইকোবিন রয়েছে, এই ফাইকোবিনের কাজ কি? ফাইকোবিন দেখো, এটা মনে করো একটা ক্লোরোফিল এ, এই ক্লোরোফিল এর বাইরে অনেকগুলো এমনি ফাইকোবিন অবস্থান করে, এমনি অসংখ্য ফাইকোবিন ক্লোরোফিল এর উপরে অবস্থান করবে। এদের কাজ কি? এই যে সূর্য থেকে যে লাইটটা আসে, যে উচ্চ মানের যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসে, তাকে কি করবে?
এই ফাইকোবিলিনের মাধ্যমে এগুলো কোথায় আসবে, ক্লোরোফিল এ তে মধ্যে আসবে, মানে ওর তীব্রতাকে কিছুটা কমিয়ে দেয় এই ফাইকোবিলিন। ওকে, তাহলে আমাদের রঞ্জক ভাত সম্পর্কটা পুরো কমপ্লিট হলো, রঞ্জক সম্পর্কে। এরপর আরেকটি উপাদান লাস্টে ছিল, সেটা হচ্ছে সূর্যালোক বা সানলাইট। সূর্যালোক, সূর্য থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের লাইট আমাদের পৃথিবীর মধ্যে আপতিত হয়, তার মধ্যে শুধুমাত্র এই 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোই আমাদের দৃশ্যমান আলোক তরঙ্গ। এগুলো পরীক্ষার সময় কোশ্চেন দেয় যে দৃশ্যমান আলোক তরঙ্গ কোনটা, 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের দৃশ্যমান আলোক তরঙ্গ। আর এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সালোক সংশ্লেষটা ভালো হয়। এই তরঙ্গ দৈর্ঘ্যের কম বা এই তরঙ্গ দৈর্ঘ্যের বেশি তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ হয় না। ঠিক আছে, এরপর দেখো নেক্সট আরেকটা বিষয় তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে শোষণ বর্ণালী আর কার্য বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম আর অ্যাকশন স্পেকট্রাম। শোষণ বর্ণালী বলতে কি বুঝি, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো সালোক সংশ্লেষের যে রঞ্জক দ্বারা শোষিত হয়, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোটা সালোক সংশ্লেষের যে রঞ্জক দ্বারা শোষিত হচ্ছে, তাকে যদি আমরা গ্রাফের আকারে প্রকাশ করি, তাকে আমরা বলবো শোষণ বর্ণালী। এটা একটা আমি গ্রাফ করলাম। আমরা জানি যে 7টা তরঙ্গদৈর্ঘ্যের আলো আসে, সেগুলো কি কি, বেনিভো সহ কলা। আর ইংলিশে বললে আমরা কি বলবো, ভি আই বি জি ওয়াই ও আর। ভি মানে কি, ভি মানে ভায়োলেট, আই মানে ইন্ডিগো, বি মানে ব্লু, জি মানে গ্রিন, ওয়াই মানে ইউরো, ও মানে অরেঞ্জ, আর মানে রেড। ঠিক আছে, এরপর এই বিভিন্ন এদের প্রত্যেকের তরঙ্গদৈর্ঘ্য কিন্তু আলাদা। এটা 390 থেকে হয় 390, এটা হচ্ছে 760। আর যখন দেখবো গ্রাফটা যদি করি, আমরা দেখবো যে এইখানে এই ব্লু তরঙ্গদৈর্ঘ্য কিন্তু 760টা একটু বেশি হয়, তাই গ্রাফটি উঁচু হয়ে গেছে, আবার আস্তে ডাউন হয়ে যায়, আবার রেডে গিয়ে উঁচু হয়। তারপর এখানে দেখতে পেলাম যে সব থেকে যে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, সব থেকে ভালো ফটোসিনথেসিস বা সাবসেন্সটা কোন আলোতে ভালো হয়, সব থেকে ভালো হয় তাহলে এই ব্লু